নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প মেদিনীপুরের জেলেদের গ্রামে। অনিন্দর ভূমিকায় সৌরভধ্বনি সাহা, শর্মিলার ভূমিকায় প্রদীপ্তা, গল্প পাঠে আমি প্রত্যয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ 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 ভিডিওটা হাইপ করে দেবেন। শুরু হচ্ছে আজকের পর্ব। আজ থেকে বহু বছর আগের কথা। আমি যে সময়ের কথা বলছি তখন সমুদ্র তীরবর্তী অজানা অচেনা গ্রামে কেউ ঘুরতে আসতো না। আজকের পর্যটনের ভিড় তখন অনেক জায়গাতেই এসে ঢোকেনি। তখন পাহাড়ি গ্রামগুলোর তুলনায় সামুদ্রিক গ্রামের সৌন্দর্য কিছু কম ছিল না। কিন্তু এখন সমুদ্রের সৌন্দর্য আর নিরিবিলিতে উপভোগ করা যায় না। সমুদ্র মানেই এখন লোকজন ভিড়ভাট্টা। কিন্তু সেই সময়টাই ছিল অন্য। তখন সমুদ্রের তীরে না ছিল পর্যটকের লাগাম ছাড়া ভিড়, না ছিল কোলাহলপূর্ণ ব্যস্ত পরিবেশ। পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী একটি গ্রাম ছিল ঢেউপুর। দীঘা থেকে দক্ষিণে মাত্র 6 কিলোমিটার দূরে একেবারে সমুদ্রের ধার ঘেঁষে অবস্থিত ছিল সেই গ্রাম। গ্রামের এক প্রান্তে ছিল সারি সারি ঝাউ গাছের ঘন জঙ্গল, আর অন্য প্রান্তে ছিল ঢেউপুরের প্রসিদ্ধ বাজারতলা। এই বাজারটা ছোট হলেও যথেষ্ট প্রাণবন্ত ছিল। গ্রামের অন্য পাশে ছিল বহু বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে থাকা একটা পুরনো লাইট হাউস, যা একসময় ব্যবহারযোগ্য হলেও পরে কেবলই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ঢেউপুরের সবচেয়ে সুন্দর পথ ছিল বালিয়াড়ির রাস্তা। উঁচু উঁচু বালির ঢিবির ওপর দিয়ে সেই পথ দূরে গিয়ে মিলিয়ে যেত। সেখান থেকে সমুদ্রের দৃশ্য ছিল অবিশ্বাস্য রকমের সুন্দর। সূর্যাস্তের সময় সমুদ্রের ঢেউয়ের ওপর লাল কমলা গোলাপি আলো পড়ত। তখন মনে হতো কোনো চিত্রশিল্পী যেন তার ক্যানভাসে দক্ষ হাতে তুলির টান দিয়েছেন। সেই সময় ঢেউপুরের লোকজন তেমন আসতো না। অনেকে তো এই গ্রামের অস্তিত্বই জানত না। তবুও দু একটি গেস্ট হাউস এখানে নামমাত্র খোলা থাকত। কোনো পথ ভোলা যাত্রী বা কোনো নিঃসঙ্গ ভ্রমণকারীরা চাইলেই সেখানে আশ্রয় নিতে পারত। এই নীরবতা, এই নির্জন সৌন্দর্য আর সমুদ্রের একটানা গর্জন মিলিয়ে ঢেউপুর ছিল এক অনন্য ও অচেনা জগৎ। এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। ঢেউপুরের সৌন্দর্যের কথা তো অনেক শুনলেন, কিন্তু জানেন কি, প্রত্যেকটা সৌন্দর্যের ভিতরে একটা না একটা খুঁত পাওয়া যায়। যেমন ধরুন চাঁদের মধ্যে দাগ, কিন্তু এই খুঁত সৌন্দর্যকে ম্লান করে না, বরং রহস্য বৃদ্ধি করে এই সৌন্দর্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। এই ঢেউপুরেও একটা খুঁত ছিল। এখানে একটা বিশেষ কুসংস্কার ছিল, যা এখানকার মানুষদের মনে দৃঢ়ভাবে স্থায়ী স্থান দখল করেছিল। এই গ্রামের মানুষ সমুদ্রকে সকালবেলা যতটা ভরসা করত, রাতের বেলায় ঠিক ততটাই ভয় করত। এখন আপনারা নিশ্চয়ই অবাক হলেন, তাই না, যে সমুদ্রকে ভয় পাওয়ার কারণ কি হতে পারে।
সেটাই তো ভাবছেন। বলছি, এখানে রাতের বেলা সমুদ্রকে ভয় পাওয়ার মূল কারণ ছিল সেই জলদৈত্যের গল্প, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামের লোক মুখে ঘুরে বেড়ায়। গ্রামবাসীদের বিশ্বাস, রাত্রিবেলা এই সমুদ্রের ধারে এমন এক অলৌকিক শক্তির আগমন হয় যা সাধারণ মানুষের ক্ষতি করে। এখানকার লোকেরা সেই অলৌকিক শক্তিকে জলদৈত্য রূপে ব্যাখ্যা করে। এই জলদৈত্যের ভয়ে গভীর রাতে সমুদ্রের ত্রিসীমানায়ও কাউকে দেখা যায় না। কিন্তু এই জলদৈত্যের কাহিনী শুরু হলো কবে থেকে? যে কোনো মান্যতার তো কোনো একটা বিশেষ সূচনা থাকে। ঠিক তেমনি এই জলদৈত্যের আতঙ্ক শুরু হয়েছিল একটি বিশেষ ঘটনার পর থেকে। সেই ঘটনা হলো জলদৈত্যের গল্পের সূত্রপাত হয় হরু মাঝির মৃত্যুর পর থেকে। হরু ছিল একেবারে সাদাসিধে মানুষ, বেশি কথা বলতো না। চুপচাপ নিজের নৌকা চালানো, মাছ ধরা আর দিন আনা দিন খাওয়া সংসার নিয়ে পড়ে থাকত। গ্রামের অন্য জেলেদের মতোই ভোরবেলা বেরোতো আর সন্ধে হলে নৌকো নিয়ে ফিরে আসতো। কিন্তু সেই এক ঝড়ের রাতেই সবকিছু হঠাৎ বদলে যায়। হরু রাত দুপুরে নিজের নৌকা নিয়ে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়েছিল সেই দিন। ভয়ানক দমকা হাওয়া আর কালো জলস্রোতের দাপটে হয়তো হরুর নৌকা উল্টে যায়। ঝড়ের পরদিন সকালে সমুদ্রের ধারে কেবল ওর নৌকাটাই পাওয়া যায়। হরুর দেহ আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পরই রাতারাতি গ্রামে এক নতুন বিশ্বাস জন্ম নেয়। মানুষ বলতে শুরু করে রাতের গভীরে নাকি সমুদ্রের ভিতর থেকে জলদৈত্যের ডাক শোনা যায়। হরু নাকি সেই ডাক শুনেই সমুদ্রে নেমেছিল অমন অসময়, এবং ওকে এই জন্যই নিজের প্রাণ হারাতে হয়। এরকম ভাবে এক এক করে নাকি প্রায় ৮-১০ জন মারা যায়। ওরা প্রত্যেকেই রাতের বেলা কাউকে কিছু না বলে সমুদ্রের পাড়ে এসেছিল। কিন্তু পরের দিন আর ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু সমুদ্রের ধারে ওদের টুকটাক জিনিস পাওয়া গিয়েছিল, যার ফলে বোঝা গেছিল যে আগের দিন রাতে ওরা সমুদ্রের কাছে এসেছিল। ধীরে ধীরে এসব কথাই বড় আকারের রূপ নিল জলদৈত্যের গল্পের। কিন্তু সত্যি কি জলদৈত্য বলে কিছু আছে, নাকি এতগুলো মৃত্যুকে কেন্দ্র করে গ্রামের ভয়ের গল্পগুলো বড় হতে হতে এই কাল্পনিক চরিত্র তৈরি করেছে? নাকি সত্যি সমুদ্রের গভীর অন্ধকারে কোনো ভিন্ন সত্তার জীব লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর কোনোটারই সঠিক উত্তর কেউ দিতে পারে না। আর হয়তো এই উত্তরহীনতাই ঢেউপুরের রহস্যকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল অনিন্দ। শীতকালের বিকেল, বালির গায়ে হালকা স্যাঁতস্যাঁতে একটা ভাব জমে আছে। বাতাসে ভাসছে সমুদ্রের লবণাক্ত গন্ধ। ঢেউগুলো খুব উঁচু নয়, ছন্দময়ভাবে এগিয়ে এসে আবার শান্ত হয়ে ফিরে যাচ্ছে। সমুদ্রের পাড়ের এই জায়গাটা প্রায় ফাঁকাই থাকে। এই সুন্দর নীরবতার মাঝেই বালিতে বসে আছে অনিন্দ আর শর্মিলা। দুজনেই ট্যুরিস্ট। দিন পাঁচেক ধরে রোজ একই সময়ে এখানে এসে গল্প করতে করতে ওদের মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। শর্মিলার বয়স ৩০-এর উপর। পরনে ভারী সুন্দর শাড়ি পরেছে সে। শীতের আলোয় তার মুখটা
আরো কোমল দেখাচ্ছে। তার কালো খোলা চুল যেন সমুদ্রের হাওয়ায় দুলে ওঠার জন্যই অপেক্ষা করে আছে। শর্মিলার চোখ দুটো শান্ত, হাসিটাও ভারী মিষ্টি। বিশেষত হাসলেই ওর ডান গালে একটা ছোট্ট টোল পড়ে। এতে দেখতে আরও বেশি ভালো লাগে। কথা বলতে বলতে অনিন্দর নজর মাঝে মাঝে শর্মিলার দিকে আটকে যাচ্ছে, কিন্তু শর্মিলা মুখ ফিরিয়ে ওর দিকে তাকালেই অনিন্দ অতি সাবধানে নিজের নজর ফিরিয়ে নেয়। অন্যদিকে অনিন্দর চেহারাও নজর কাড়া। লম্বা চওড়া পরিপাটি চেহারা, চোখে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস আছে বটে, কিন্তু এক ধরনের রহস্য যেন লুকিয়ে আছে ওর দৃষ্টিতে। ঢেউপুরের জলদৈত্যর ব্যাপারে শর্মিলা অনিন্দর কথাগুলো শুনে কৌতূহলবশত জিজ্ঞাসা করল, আপনি এই কদিনে এত কিছু জানতে পারলেন কি করে বলুন তো? না মানে আমিও তো এখানে আপনার মতোই রয়েছি। কই, আমায় তো এখানের কেউ কোনো কথা বলেনি। অনিন্দ হেসে বলল, আমি এখানে আসার আগেই এই জলদৈত্যের ব্যাপারটা জানতাম। আমার এক পরিচিত মানুষ এখানে একবার এসেছিলেন, তিনিই আমায় এই গল্প শুনিয়েছিলেন একবার। আমার সেই গল্পটা শুনে এত ভালো লেগেছিল যে এখানে না এসে থাকতে পারলাম না। এখন এখানে এসে বুঝতে পারছি ঠিক এই সময় না এলে বড্ড মিস করতাম। মিস? তা কি মিস করতেন? সমুদ্রের পরিবেশ তো শুনেছি সারা বছর এমনিই সুন্দর থাকে। আর আপনি যা বলছেন মানে ওই জলদৈত্য, সেটাও তো সবসময় এখানে থাকে। তাহলে আপনি এখন এখানে এসে নতুন কি পেলেন? এই যে আপনাকে পেলাম। শান্ত স্বরে বলল অনিন্দ। সারা বছরই হয়তো এখানে সব কিছুই থাকতো, কিন্তু আপনাকে তো এখন না এলে পাওয়া যেত না। তাহলে আপনার সঙ্গে আলাপ হওয়াটাই তো মিস হয়ে যেত। শর্মিলা হেসে মাথা নিচু করল। অনিন্দ কিঞ্চিত হাসল। এরপর ওদের মাঝে নেমে এলো নীরবতা। কিছুক্ষণ পর শর্মিলা বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এখানে এসে কোথায় উঠেছেন? না মানে এই 5 দিন ধরে যখনই আমি এখানে এসেছি তখনই আপনাকে বসে থাকতে দেখেছি। আচ্ছা, আপনি কি এখানেই সারাদিন বসে থাকেন নাকি? অনিন্দ হেসে বলল, ধরে নিন তাই। আপনি কিন্তু খুব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। দেখেছেন, আজকাল মানুষ কাব্যি করে কথা বললেও লোকে সেটাকে জটিল করে দেখে। শর্মিলা এবারে কিছুটা বিরক্ত হয়ে বলল, সূর্য অস্ত যাচ্ছে, আমাকে ফিরতে হবে এবার। শর্মিলা উঠতে যেতেই অনিন্দ ওর হাত ধরে বলল, আরে বসুন না, সূর্য অস্ত গেলে নয় চলে যাবেন। শর্মিলা আবারও চুপ করে বসে পড়ল। অনিন্দ জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কোথায় উঠেছেন সেটা বলুন তো। প্রত্যেকদিন আপনি একা একা চলে যান, আজ ভাবছি আপনাকে ছেড়ে আসবো, এর ফলে দেখাও হয়ে যাবে আপনি কোথায় থাকেন। শর্মিলা হেসে বলল, আমি এই কাছেই একটা গেস্ট হাউসে উঠেছি, তবে আপনাকে ছেড়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাব। আচ্ছা, একটা কথা বলুন তো অনিন্দবাবু, সত্যি কি আপনি এখানের ওই জলদৈত্যের গুজবের কথা বিশ্বাস করেন? অনিন্দ সমুদ্রের দিকে তাকিয়ে রহস্যমাখা কণ্ঠে বলল, এত গভীর সমুদ্রে কতই না রহস্য লুকিয়ে থাকে, সেখানে একটা জলদৈত্য থাকতে পারে না। শর্মিলা এবারে অনিন্দর দিকে তাকিয়ে বলল, জানেন, আমার না অনেক দিনের শখ, আমি নিজের চোখে একটা ভূত দেখব। ভূত দেখার শখ আমারও আছে, বলতে পারেন সেই জন্যই আমি এখানে এসেছি। কিন্তু এখানে এসে থেকে জলদৈত্যকে একটিবারের জন্য দেখতে পেলাম না। দেখবেন কি করে? জলদৈত্য তো রাতে বেরোয়, আপনি নিজেই তো বললেন। তাহলে রাতে এসে অপেক্ষা করব বলছেন? পাগল নাকি আপনি? একদম না। যদি কিছু হয়ে যায় আপনার?
অনিন্দ শর্মিলার দিকে তাকিয়ে বলল, আমার কিছু হলে আপনার কি কোনো যায় আসবে? শর্মিলা মাথা নিচু করে বলল, শুনুন, আমি অত শত জানি না। আপনি একা একা এখানে রাতে আসবেন না। আরে বাবা, তাহলে আমার সঙ্গে অত রাতে কে থাকবে? আমি আমি থাকবো আপনার সঙ্গে। অনিন্দ চমকে উঠে শর্মিলার দিকে তাকালো। শর্মিলা বলল, বারে, এত অবাক হওয়ার কি আছে? আমি ভূত দেখতে চাই, তাই আসবো বলেছি। আপনার জন্য আসছি না। তাই বুঝি? হ্যাঁ, তাই। কিন্তু আপনার বাড়ির লোক আপনাকে ছাড়বে তো? শর্মিলাও হেসে বলল, আমি এখানে একটা খ্রিস্টান পরিবারের সঙ্গে এসেছি। আমি তাদের বাড়ির একমাত্র মেয়ের দেখাশোনা করি, তাই রাতের বেলা বেরোতে কোনো সমস্যা হবে না। আপনি তাহলে মনস্থির করেই নিয়েছেন। বেশ, তাহলে আজ রাতেই জলদৈত্য দেখা যাক। আপনি না মশাই, এইসব গ্রাম্য লোকেদের একটু বেশিই বিশ্বাস করছেন। এখানে জলদৈত্য টৈত্য বলে কিচ্ছু নেই, এ আমি হলপ করে বলতে পারি। হ্যাঁ, দেখবেন এখানে বসে অপেক্ষা করতে করতেই হয়তো সকাল হয়ে যাবে। ভালোই তো, নয় জলদৈত্য দেখবো, আর না হলে না হলে একসঙ্গে সূর্যোদয় দেখব। শর্মিলা লাজুক চোখে তাকিয়ে বলল, আপনি না সত্যি বড্ড বাজে বকেন। এবার আমি উঠছি, রাতে চলে আসবো সময় মতো। বিকেলের আলো তখন বেশ ম্লান হয়ে সমুদ্রের গায়ে নেমে এসেছে। দূরে পাখিদের ঝাঁক ঘরে ফিরছে। ঢেউয়ের শব্দেও যেন একটা চাপা নিস্তব্ধতার যোগ হয়েছে। ওরা দুজনেই উঠে দাঁড়ালো। শর্মিলা নরম গলায় অনিন্দকে বলল, চললাম, আপনিও ফিরুন এবার। অনিন্দ দাঁড়িয়ে শুধু মাথা নাড়ল। মনে হচ্ছিল ও যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। শর্মিলা কয়েক কদম হাঁটার পর একবার পিছনে তাকালো। অনিন্দ ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। শর্মিলা মনে মনে ভাবল, অনিন্দ বোধহয় সমুদ্রের জলে পা ভেজাতে যাচ্ছে। পুনরায় মুখ ফিরিয়ে শর্মিলা নিজের গন্তব্যের দিকে পা বাড়িয়ে দিল। গভীর অন্ধকার নেমে এসেছে ঢেউপুরের সমুদ্র তীরে। শীতের রাতের ঠান্ডা বাতাস বালির ওপর দিয়ে বইছে শো শো করে। দূরে কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। শুধু সমুদ্রের ভারী গর্জন একটানা শোনা যাচ্ছে। এই নির্জনতায় হঠাৎ দেখা যায় একজন মানুষকে। সে টর্চ হাতে নিয়ে একা দাঁড়িয়ে আছে সমুদ্রের খুব কাছে। মাথা সামান্য ঝুঁকিয়ে সে তাকিয়ে আছে সামনে, অসীম অন্ধকার সমুদ্রের দিকে। ওর চেহারায় কোনো ভয় নেই, বরং অদ্ভুত একটা মনোযোগ রয়েছে ওর দৃষ্টিতে, যেন সমুদ্রের গভীর থেকে কোনো উত্তর পাওয়ার অপেক্ষা করছে। সমুদ্র যেন প্রতি মুহূর্তে একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে। প্রতিটা ঢেউ যেন ওর পায়ের দিকে এগিয়ে এসে আবারও ফিরে যাচ্ছে। এমন সময় সেই মানুষটির পিছন থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো। এই যে, কি ব্যাপার? আপনি আজও এখানে আগে এসে দাঁড়িয়ে আছেন? অনিন্দ টর্চের আলো ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখল শর্মিলা বালির উপর দিয়ে হেসে হেসে এগিয়ে আসছে ওর দিকে। আপনি মশাই কি করেন বলুন তো? আমার তো আপনাকেই জলদৈত্য বলে মনে হচ্ছে। আজ পর্যন্ত কোনোদিন সমুদ্র তীরে এসে দেখলাম না যে আপনি নেই। প্রত্যেকবার আপনি আমার আগে থেকেই এখানে দাঁড়িয়ে থাকেন। কোথা থেকে আসেন বলুন তো আপনি? কেন, সমুদ্রের ভেতর থেকে?
অনিন্দ রহস্যমাখা হাসি হেসে বলল, আপনি সত্যি খুব রসিক মানুষ। হাসতে হাসতেই বলল শর্মিলা। অনিন্দ বলল, এত রাত হয়ে যাচ্ছে দেখে আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আর আসতে পারবেন না। কথা দিয়েছি যখন, আসতে তো আমাকে হবেই। শান্তভাবে বলল শর্মিলা। ওরা পাশাপাশি দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করল। সমুদ্রের হাওয়ায় ঠান্ডা বাড়ছিল, কিন্তু ওদের দুজনের মধ্যেই যেন সেই হাওয়ার প্রভাব পড়ছে না। কথার ফাঁকে অনিন্দ হঠাৎ বলল, জানেন, আজ আরেকটা কথা শুনলাম, আবার কি শুনলেন? জলদৈত্যের বিষয়। উফ বাবা, আবার কে কি বলেছে শুনি? কে বলছে সেটা আসল কথা নয়, কি বলছে সেটাই আসল। কি বলছে? জলদৈত্য নাকি শিকারকে ধীরে ধীরে নিজের কাছে টেনে আনে। হরু আর বাকিদেরকেও নাকি সে নিজের কাছে টেনে এনেছিল। শোনা যায় জলদৈত্য না চাইলে নাকি কেউর কাছে আসতে পারে না। শর্মিলা হেসে বলল, যত সব বাজে কথা। ভূত আমাকে ডাকছে জেনেও আমি ভূতের কাছে যাব কেন? আমি তো পালিয়ে যাব সেখান থেকে। ভূতকে কি উপেক্ষা করা যায়? হয়তো মানুষের গলা নকল করে ডাকে, কিংবা মানুষের রূপ নিয়ে ডাকে, তাই কেউ তাকে উপেক্ষা করতে পারে না। আপনি আপনি একটু বেশি জলদৈত্যের পক্ষ নিচ্ছেন। আচ্ছা, এত খবর আপনাকে কে দিচ্ছে বলুন তো? জলদৈত্য নাকি মানুষের মতো করে ডাকে, আবার মানুষের মতো রূপ নিয়েও ডাকে। হতেই পারে, হয়তো জলদৈত্য সত্যিই মানুষের রূপ নিয়ে মানুষকে বশ করে এখানে ডেকে আনে। এবারে শর্মিলা হো হো করে হাসতে হাসতে বলল, মশাই, আপনার মাথাটা সত্যি পুরো পুরি গেছে। শর্মিলাকে হাসতে দেখে অনিন্দ অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, কেন, এটা মানতে দোষ কোথায়? এই যে আপনি আজ এখানে এসেছেন, সেটাও তো আমি আপনাকে বললাম বলেই এসেছেন। আমি যদি আপনাকে টানতে পারি, জলদৈত্যই বা কেন কাউকে টানতে পারবে না? এখন ভাবুন, যদি আমি আসল জলদৈত্য হই, তাহলে আমি আপনাকে বশ করে এখানে ডেকে এনেছি আপনাকে মারবো বলে। আরে বাবা, যা রটে তার কিছুটা তো ঘটে। আচ্ছা আচ্ছা বাবা, থামুন থামুন। উফ, এইভাবে তর্ক করলে আপনার জলদৈত্য ভয় পেয়ে জলেই লুকিয়ে পড়বে। নিন, চলুন ওই পাশে গিয়ে আপনার জলদৈত্যের অপেক্ষা করি। ওরা ধীরে ধীরে হাঁটা শুরু করল। চারদিকে গভীর নিস্তব্ধতা ছেয়ে রয়েছে। দূরে ঢেউ ভাঙার ও সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। বালির ওপর পা ফেলতেই একটা চাপা শব্দ হচ্ছে। দুজনের হাঁটার সঙ্গে সঙ্গে সেই শব্দটা থেমে থেমে ছন্দের মতো এগোচ্ছে। শর্মিলার শাড়ির আঁচল বাতাসে উঠছে। অনিন্দ টর্চের আলোয় পথ দেখিয়ে শর্মিলাকে নিয়ে চলেছে কিছুটা দূরে। হঠাৎ এক দমকা হাওয়া এসে লাগলো অনিন্দের মুখে, সঙ্গে বালুকণা। অনিন্দ হাত তুলে মুখ ঢাকতেই কিছু একটা ওর আঙুল থেকে ছিটকে পড়ল। প্রথমে বিষয়টাও খেয়াল করল না, কিন্তু আরও কিছু পদক্ষেপ এগোনোর পর হঠাৎ নিজের হাতের টর্চটা আলোয় তুলে ধরে সে থমকে গেল। সর্বনাশ বলে উঠল অনিন্দ। শর্মিলাও চমকে উঠে বলল, কি হলো? আমার আংটি। আংটি? হ্যাঁ, আমার আংটিটা পড়ে গেল মনে হচ্ছে। সে কি, আপনি নিশ্চিত এখানেই পড়েছে? হ্যাঁ, আমার বাঁ হাতের আঙুলে ছিল। এখানে এসো আমি ওই আংটি দেখেছি আমার আঙুলে, কিন্তু কোথায় পড়লো বুঝতে পারছি না। দাঁড়ান, আমরা তো তখন থেকে এই পথেই হাঁটছি। চলুন তো আবার ফিরে গিয়ে দেখি আংটিটা কোথায় পড়েছে। পড়লে তো এই বালির ওপরেই পড়বে। যেখানে হাঁটছিলাম
সেদিকে একটু টর্চটা ফেলুন না, ফেলুন আর চলুন। বলল শর্মিলা। অনিন্দ টর্চের আলোতে সেই ফেলে আসা পথটা ধরল। একটু যেতেই বালির ওপর ক্ষীণ চকচকে কিছু একটা চোখে পড়তেই ও বলল, ওই তো, আংটিটা ওখানেই মনে হচ্ছে। অনিন্দ ছুটে গিয়ে নিচু হলো। সত্যি আংটিটাই সেখানে পড়েছিল। ও আংটিটা তুলে নিয়ে আঙুলে পড়তে পড়তে টর্চের আলোয় বালির ওপর আরও কিছু দেখল। দুজোড়া পায়ের ছাপ। প্রথমে বিষয়টা স্বাভাবিকই লাগলো, কারণ ওরা দুজনেই তো এই পথ দিয়ে হাঁটছিল। সুতরাং দুজোড়া পায়ের ছাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আলোটা নিয়ে আরও একটু কাছে যেতেই অনিন্দর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ও দেখল বালিতে ওর নিজের পায়ের ছাপগুলো সোজা, কিন্তু পাশে যে পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে সেগুলো উল্টো। অর্থাৎ শর্মিলার পায়ের ছাপগুলো সোজা নয়, সম্পূর্ণ উল্টো। অনিন্দর কানের পাশ দিয়ে ঘাম ঝরে পড়ল। বুকের ভিতরের ধুকপুকানি তীব্রভাবে বৃদ্ধি পেল। ধীরে ধীরে ও ফিরে তাকালো পিছন দিকে। ওর হাতে ধরা টর্চের আলো সরাসরি শর্মিলার ওপর পড়তে ওর বুকের ভেতরটা বরফের মতো জমে গেল। আলোয় দাঁড়িয়ে থাকা মানুষটি শর্মিলা হলেও সে যেন এতদিনের দেখা সেই পরিচিত শর্মিলা নয়। ওর চোখ দুটো অস্বাভাবিক বড়, ঠোঁটের দুদিক চিরে কান পর্যন্ত উঠে গেছে, যেন ভয়ানক এক বিকৃত হাসি ও নিজের মুখে ধরে রেখেছে। হাওয়ায় এলোমেলো চুল মুখের অর্ধেকটা ঢেকে আছে। অনিন্দর মাথার ভেতর ঘুরছে সেই জলদৈত্যের কথা, হরুর কথা, বাকি উধাও হয়ে যাওয়া মানুষগুলোর কথা। হঠাৎ ওর মনে হলো সেই অদৃশ্য জলদৈত্য আর কেউ নয়, এই শর্মিলাই সেই ভৌতিক সত্তা যার সঙ্গে ও এতদিন ধরে এই সমুদ্রের পাড়ে বসে গল্প করেছে। অনিন্দ ঠিকই শুনেছিল, সমুদ্র থেকে উঠে আসা ছায়ামূর্তি নিজেই নিজের শিকারকে টেনে নেয় নিজের দিকে, ঠিক যেমনভাবে শর্মিলা ওকে টেনে আজকের রাতে এখানে এনে ফেলেছে। শর্মিলা হঠাৎ বিকট হাসিতে ফেটে পড়ল। সেই হাসি সমুদ্রের রাতের বাতাসকে ছিঁড়ে চারিদিকে গম গম করে উঠল। ভয়েতে অনিন্দ দুপা পিছিয়ে গেল, তারপর ছুট লাগালো। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে অনিন্দ, কিন্তু ওর পেছনেও যেন কেউ খুব দ্রুত গতিতে ছুটছে। সেই বিকট হাসিটাও যেন ওকে ধাওয়া করছে। দৌড়তে দৌড়তেই হঠাৎ অনিন্দর পা বালিতে আটকে গেল, মুখ থুবড়ে পড়ল ও। পেছনে ফিরে তাকাতেই দেখল শর্মিলা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে, কিন্তু আর উঠে দাঁড়াতে পারল না অনিন্দ। হাত পা যেন কোনো অজানা শক্তি বালির মধ্যে চেপে ধরেছে। শর্মিলা ধীরে ধীরে ওর দিকে ঝুঁকে খুব কাছ থেকে ফিস ফিস করে বলল, গল্পের জলদৈত্যকে সামনে দেখে কেমন লাগছে অনিন্দ বাবু? আমি কোনো জলদৈত্য নই, আমি এখানের সেই অতৃপ্ত আত্মা যে বছরের পর বছর এইখানে ঘুরে বেড়ায় আর রাতের বেলায় নিজের শিকারকে টেনে আনে সমুদ্রের তীরে। সমুদ্র অনেক অনেক গভীর, অনেক রহস্য চাপা পড়ে আছে সেখানে। যেমন হরু চাপা পড়েছিল, পাখিরা চাপা পড়েছিল, তেমনি তুমিও চাপা পড়বে।
অনিন্দ প্রাণপণে চিৎকার করে উঠল, কিন্তু ওর শেষ আর্ত চিৎকারটা ঢেউয়ের গর্জনের সঙ্গে মিশে রাতের অন্ধকারে ঠান্ডা বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। ভোর হলো, সূর্য ধীরে ধীরে উঠল আকাশে। হালকা রোদে বালিগুলো যেন সোনালি আভা ছড়াচ্ছে। সমুদ্র তীরে মানুষ জড়ো হতে শুরু করলো। এই ভিড়ের মাঝেই 17-18 বছরের এক নুলিয়া ছেলে এক পাশে এসে হঠাৎ থমকে দাঁড়ালো। সমুদ্র তীরে ওই কণাটা তুলনামূলক নিরিবিলি, আর ঠিক সেখানেই কিছু একটা ওর নজর কেড়েছিল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। বালির ওপর পড়ে আছে একটা টর্চ, আর তার পাশে রোদে চকচক করছে ছোট একটা ধাতব বস্তু। ছেলেটি টর্চটা তুলে নিল, তারপর ঝুঁকে সেই চকচকে বস্তুটাকেও হাতে তুলে কাছ থেকে দেখে বুঝল এটা একটা আংটি। আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর ও চারিদিকে তাকালো। সেখানে ও ছাড়া আর কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। এই টর্চ আর আংটিটা যে রাতের কোনো অদ্ভুত ঘটনার একমাত্র সাক্ষী, সেটা না বুঝেই নুলিয়া ছেলেটি সেগুলো নিয়ে নিজের বস্তির দিকে ছুটে চলে গেল।